যে কোনো অসুখটার মানেই একটা অসুখ, তো তার মধ্যে একটা ডিপ্রেশন জড়িয়ে আছে। মানুষ যখন অসুস্থ থাকছেন তখন তার মধ্যে একটা ডিপ্রেশন ইটসেলফ ডেভেলপ করে। পেশেন্টরা এখন অনেক সচেতন। তার এখন এরকম বিশেষ করে আপনি তো একটা টিউমারের কথা বললেন, কিন্তু বেসিক্যালি পেশেন্টরা এখন লিপিড প্রোফাইল বাড়লে তিনি নেটে খুঁজে কোন কোন ডায়েট খেলে আমার বেটার থাকবো, কী কী এক্সারসাইজ করতে পারি, সেটা হলে ওনারা অলরেডি দে আর ওয়েল ইনফর্মড। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হেলথ চেকআপের যে প্যাকেজগুলো থাকে তাতে অনেক কিছু অপ্রয়োজনীয় টেস্ট থাকে, আচ্ছা, যেগুলো অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট পার্সপেক্টিভ থেকে খুব একটা দরকার থাকে না। স্যার কেউ কোথাও বেড়াতে যাচ্ছে, কি কি মেডিসিন ক্যারি করা যেতে পারে? তো সেক্ষেত্রে তার যেটা রেগুলার মেডিকেশন সেগুলো সবসময় ক্যারি করা উচিত। মানে পাহাড়ে যেতে গেলে যে ওষুধ নিয়ে যেতে হবে আর সমুদ্রে যেতে গেলে যে অবশ্যই ওষুধ আলাদা আলাদা হবে, কারণ সেখানকার টেম্পারেচার অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আগেকার মহামারীর থেকে এখন যে কোভিড আসতে চলেছে বা যদি আসে অন্য কোনো মহামারী, আমরা মোটামুটি কিছুটা হলেও প্রস্তুত। নমস্কার স্যার। নমস্কার। প্রথমে স্বাগত জানাই কথা ও চিকিৎসাতে। আচ্ছা, যদি একটু আপনার নামটা একটু যদি বলে দিতেন। আমি ডক্টর অঙ্কুর দাশগুপ্ত, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন, আইরিস হসপিটাল এবং দক্ষিণ কলকাতায় প্র্যাকটিস করি। আচ্ছা স্যার, স্যার এখন মানুষ অনেকটা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়েছে, তো এই সচেতনতার জন্য দেখেছি মানুষ এই বার্ষিক মানে হয়তো মাসে 6 মাসে একবার বা 12 মাসে একবার একটা করে ফুল বডি চেক আপের একটা রেয়াজ উঠেছে। এটা কি দরকার নাকি এটা অতিরঞ্জিত বলে মনে হয় আপনার? দেখুন, এটা আমাদের দরকার কি দরকার নয় সেটা ভাবতে গেলে প্রথমেই আমাদের এজ ওয়াইজ এবং পেশেন্টের রিস্ক ফ্যাক্টর বা তার কি কি রিস্ক আছে সেই অনুযায়ী ডিভাইড করতে হবে। যেসব পেশেন্ট অলরেডি হাইপারটেনসিভ, ডায়াবেটিক এবং আদার অনেক কোমরবিডিটিস মানে আরও নানা রকম অসুখে ভুগছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই টাইম টু টাইম, সেটা 6 মাস হতে পারে বা 1 বছর হতে পারে বা 3 মাসও হতে পারে, তাদের সেক্ষেত্রে টাইম টু টাইম হেলথ চেক আপ অবশ্যই জরুরি। কিন্তু ধরে নিন একজন অল্প বয়স্ক, যার সেরকম কোনো রিস্ক ফ্যাক্টর নেই বা তার সেরকম কোনো ফ্যামিলি হিস্ট্রিতেও সেরকম রিস্ক ফ্যাক্টর নেই, তো সেই সব পার্সনদের ক্ষেত্রে সবসময় যে বছরই করতে হবে তার কোনো মানে নেই। সেক্ষেত্রে আমরা বলি টার্গেটেড অ্যাপ্রোচ, যে তার যখন যেরকম প্রয়োজন হবে বা কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে তার সেইভাবে হেলথ চেক আপ করা উচিত। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হেলথ চেক আপের যে প্যাকেজগুলো থাকে তাতে অনেক কিছু অপ্রয়োজনীয় টেস্ট থাকে, আচ্ছা, যেগুলো অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট পার্সপেক্টিভ থেকে খুব একটা দরকার থাকে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে তার জন্য কোন টেস্টগুলো উপযোগী হবে বা প্রয়োজনীয় সেইভাবে করাটাই বেটার। আচ্ছা, মানে আপনি বলছেন যে অহেতুক ল্যাব টু ল্যাব না ঘুরে একটা ডাক্তারের কাছে এসে কি কি টেস্ট করব সেটা জেনে নিয়ে করাটা উচিত। এক্স্যাক্টলি, কারণ যে কোনো মেডিসিনে বা যে কোনো ডাক্তারিতে বলুন, আমরা একটা জিনিস খুব কথাটা বলি যে ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ, যে প্রত্যেকটা মানুষের যা প্রয়োজন সেই অনুযায়ী তাকে সেইভাবে অ্যাপ্রোচ করা। তো এখানে ওয়ান সাইজ ফিটস অল এই কথাটা খাটবে না কখনোই, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, তার বয়স, তার ব্যাকগ্রাউন্ড, তার তিনি কি কাজ করেন, সব কিছু মিলিয়েই তার রিস্ক ফ্যাক্টর ডেভেলপ করে বা তার ফ্যামিলি হিস্ট্রি থেকে তার আগামী দিনে রিস্ক ফ্যাক্টর ডেভেলপ করার যে টেন্ডেন্সি সেটাও আলাদা। তো সেই অনুযায়ী আমাদের ডিসিশন নিতে হয়। আচ্ছা স্যার, স্যার মনে করুন একজন মানুষের তার বাবা সুগার প্রেশারে ভুক্তভোগী, সে সেই থেকে চিন্তিত যে তার হবে কি হবে না, তো সেক্ষেত্রে সেই মানুষটা মনে করুন আপনার কাছে এলো, তো প্রথমে আপনি তাকে কি কি মানে পরীক্ষা করে আসতে বলবেন? আচ্ছা, প্রথমে আমরা যেটা করি যে তাকে আমরা ফিজিক্যালি বা ক্লিনিক্যাল এক্সামিনেশন যাকে বলি সেটা আমরা আগে করে দেখি, যে তার জন্য কিছু আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন বা ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে কিছু রিস্ক ফ্যাক্টর পাওয়া যাচ্ছে কিনা ফ্রম ক্লিনিক্যাল এক্সামিনেশন। যেমন ধরুন সেই মানুষটার বিএমআই বেশি হতে পারে বা তার কোথাও কোথাও কিছু জ্যান্থোমা থাকতে পারে, বা যেটা আমাদের ইন্ডিকেট করে যে পেশেন্টটি কোনো মেটাবলিক সমস্যায় ভুগছেন কিনা। এবং যেহেতু তার বাড়িতে মা বাবার হাইপারটেনশন, ডায়াবেটিস বা হাইপোথাইরয়েডিজম এই জাতীয় কোনো মেটাবলিক ডিসঅর্ডার আছে, এবং সেক্ষেত্রে যদি পেশেন্টেরও সেই রকম মেটাবলিক ডিসঅর্ডারের কিছু চিহ্ন বা উপসর্গ আমরা পাই, তো সেক্ষেত্রে আমরা সবসময় তাকে আমরা বলবো যে বেস লাইন মেটাবলিক স্ক্রিনিং যেগুলো হয়, যেমন প্রেশার তো আমরা দেখেই নিচ্ছি চেম্বারে, এছাড়া তার বেস লাইন যেমন রুটিন কমপ্লিট ব্লাড কাউন্ট, তার সাথে ফাস্টিং ব্লাড সুগার, পিপি ব্লাড সুগার, এখনকার দিনে HbA1c খুব ভালো ইন্ডিকেটার, HbA1c আমরা দেখতে পারি, লিপিড প্রোফাইল আমরা দেখতে পারি, এবং লিভার ফাংশন টেস্ট আমরা দেখতে পারি, এবং কিডনি ফাংশন টেস্ট, এগুলো খুব সহজেই আমরা করতে পারি, এবং তার সাথে একটা ইসিজি এবং আল্ট্রাসাউন্ড এগুলো আমরা করে দেখে নিতে পারি। বেশ স্যার, আপনি কয়েকটা টার্ম বলেন জ্যান্থোমা, এই জ্যান্থোমা বস্তুটা যারা কিছু কিছু ফ্যামিলিয়াল ডিসলিপিডিমিয়া বলে, যারা বংশগত কিছু কোলেস্টেরল জাতীয় অসুখে ভোগেন, তাদের ক্ষেত্রে এই ধরনের
স্কিনে কিছু চেঞ্জেস পাওয়া যায়, যেগুলো দেখে আইডেন্টিফাই করা যায় যে হয়তো সেই মানুষটি যে ধরনের ডিসলিপিডিমিয়া বা যে ধরনের কোলেস্টেরলের অসুখে ভুগছেন, সেটা হয়তো শুধুমাত্র তার খাওয়া দাওয়া জীবনযাপন ছাড়াও তার বংশগত একটা রিস্ক ফ্যাক্টর থেকেও ডেভেলপ করতে পারে। আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা একটু পাল্টে যায় আর কিছুটা। আচ্ছা, বেশ। স্যার একটা কথা আর কি সচরাচর শোনা যায় যে দিনে নাকি 8 গ্লাস জল খাওয়াটা প্রয়োজনীয়, না হলে অনেক ধরনের রোগ হতে পারে। এটা কি বৈজ্ঞানিক সম্মত, মানে আপনার কি ধারণা? দেখুন, এক্ষেত্রেও আবার একই কথাই বলবো যে এক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচই নেওয়া উচিত। 8 গ্লাসই যে জল খেতে হবে তার কোনো আলাদা করে কোনো মাপ বা কিছু নেই। আচ্ছা, এটাও ডিপেন্ড করছে যে সেই মানুষটা সারাদিনে তার অ্যাক্টিভিটি কীরকম, সারাদিনে তিনি কোন পরিস্থিতিতে কাজ করেন, তিনি কি এসিতে বসে কাজ করেন নাকি কোনো খুব যেখানে খুব ঘাম হয় সেরকম জায়গায় আউটডোরে কাজ করেন, বা তার আদার্স বডির যে প্যারামিটার্স, তার হাইট, ওয়েট, সব কিছুর উপরই ডিপেন্ড করে যে আমাদের জলের রিকোয়ারমেন্ট কতটা। আচ্ছা, এবং তার সাথে আরেকটা জিনিস, এখনকার দিনে বহু মানুষ আসেন যারা হার্টের সমস্যায় ভুগছেন বা কিডনির সমস্যায় ভুগছেন, তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় জল খেতে হয় 24 ঘন্টায়। সেটা কারোর ক্ষেত্রে 1.5 লিটার হতে পারে, কারোর ক্ষেত্রে 1 লিটার হতে পারে। তো সেক্ষেত্রে তাকে ওই নির্দিষ্ট মাত্রার মধ্যেই জল খেতে হবে। এবং বেসিক্যালি আমরা যেটা বলে থাকি যে মোটামুটি আপনার তৃষ্ণা কেমন পাচ্ছে সেটার উপরে এবং ইউরিনের কালার দেখে আপনি নিজেই অ্যাসেস করতে পারেন যে আপনার কতটা জল খাওয়া প্রয়োজন। যদি আপনার ইউরিনের কালার পরিষ্কার থাকে এবং তার জন্য যদি আপনার এক্সেসিভ থার্স্ট বা সেরকম কিছু ডেভেলপ না করে, তাহলে আপনি আপনার জলের পরিমাণটা নিজেই ঠিক করে নিতে পারেন। যদি আপনি কোনো একটা সময় খুব বেশি আউটডোর অ্যাক্টিভিটি করছেন, যেখানে খুব ঘাম হচ্ছে, সেখানে অটোমেটিকই আপনার শরীরে জল এবং বাকি যে জলের সাথে যে লবণগুলো থাকে সেগুলোরও দরকার বেড়ে যায়, তখন আপনাকে অটোমেটিক্যালি জল হোক, ওআরএস হোক, সেটা আপনাকে এক্সট্রা পরিমাণে খেতে হবে। আচ্ছা। তাহলে স্যার আপনি বলছেন যে বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে জলের পরিমাপটাও আলাদা 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 আলাদা। আচ্ছা আচ্ছা। স্যার রিসেন্টলি অনেক জ্বর সর্দি কাশি দেখতে পাওয়া যাচ্ছে। স্যার দেখেছি এই জ্বর সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক বলে একটি যে ড্রাগটি আছে সেটি ভালো রকমভাবে প্রেসক্রাইব করা হয়। তো স্যার এই অ্যান্টিবায়োটিক এটা কি আমাদের শরীরের জন্য খুব ভালো একটি ওষুধ, নাকি এটি স্যার ক্ষতি করছে? না, অ্যান্টিবায়োটিক তো দেখুন, যে কোনো জিনিস, যে কোনো ওষুধ হোক বা যে কোনো জিনিস হোক, যে কোনো সাবস্টেন্স, সেটা যদি এক প্রকার অ্যাবিউজ হয় তো সেটা অ্যাবিউজ, সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিই করবে। এখন যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের হয়তো প্রয়োজনই নেই, নর্মাল যে সিজনাল ফ্লু হয় তাতে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অনেকে প্রেসক্রিপশন তো ছেড়েই দিন, অনেকে দোকান থেকে কিনে খাচ্ছে, ওভার দ্য কাউন্টার পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, এক তো ওষুধটার কোনো প্রয়োজনীয়তা নেই, উপরন্তু সেই ওষুধটা হয়তো ন্যাচারাল প্রসেসেই তার জ্বর সর্দি 2 দিন 3 দিন পরে কমে যাচ্ছে, তখন সেই মানুষটি হয়তো 1-2টি অ্যান্টিবায়োটিক খেলেন, তারপরে সেই অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে একটা ভয়ঙ্কর রকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এবং সেটা কমিউনিটিতে তৈরি হচ্ছে। মানে পরবর্তীকালে যে ধরুন যদি সেই মানুষটার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়, যেখানে সত্যি সত্যি তার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, কিন্তু তিনি মানে এইভাবে অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে তার শরীরে তো অ্যান্টিবায়োটিক কাজ করবেই না, উপরন্তু অ্যাজ এ কমিউনিটিতে ওই ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করতে প্রচুর সমস্যা হচ্ছে, কারণ বেশিরভাগ অ্যান্টিবায়োটিকই তখন কাজ করছে না। মানে আমি যদি অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ করি, শুধু আমার ক্ষতি করছি না, আমি কমিউনিটির ক্ষতি করছি অ্যাজ এ হোল। আচ্ছা আচ্ছা। স্যার রিসেন্টলি টাইমসে দেখলাম স্যার কোভিড আবার একটা নতুন ভেরিয়েন্ট এসেছে। স্যার এই যে নতুন কোভিড ভেরিয়েন্ট আবার এসেছে, এটার জন্য মানে এটা কতটা মারাত্মক বা কতটা সাংঘাতিক বা ক্ষতিকারক বলে আপনি মনে করছেন? দেখুন, কোভিডের যে ভেরিয়েন্ট এসছে অ্যাজ পার আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং WHO, তাতে এটা ওমিক্রনেরই সাব ভ্যারিয়েন্ট। আচ্ছা, তো মানে ওমিক্রন যেটা লাস্ট ভেরিয়েন্ট, তারই বিভিন্ন রকম সাব ভেরিয়েন্ট, কোথাও সিঙ্গাপুর ভেরিয়েন্ট, কোথাও হংকং ভেরিয়েন্ট, হোয়াটএভার মেবি। তো বেসিক্যালি ওমিক্রনেরই এগুলো সাব ভেরিয়েন্ট। তো সেক্ষেত্রে যেটা দেখা গেছে যে ওমিক্রন যে ভ্যারিয়েন্টটা সেটা খুব বেশি মাত্রায় কন্টাজিয়াস, মানে ছড়িয়ে পড়ার ক্ষমতাটা অনেক বেশি, কিন্তু সেই রকমভাবে লিথাল বা ফ্যাটাল কম, মানে এর কেস ফ্যাটালিটি রেশিও অন্যান্য ভেরিয়েন্টের থেকে তুলনামূলকভাবে কম। তো সেক্ষেত্রে এটি সংক্রামক বেশি, কিন্তু এর কেস ফ্যাটালিটি মানে মানুষ মেরে ফেলার ক্ষমতাটা অন্যান্য ভেরিয়েন্টের থেকে রিলেটিভলি কম। আচ্ছা, সেই জন্য এখন আমাদের এই ছোট ছোট যে ভেরিয়েন্টগুলো প্রায় আপডেট হয়, সেগুলোর আলাদা করে তো ট্রিটমেন্ট অপশন কিছু নেই, তো অটোমেটিক্যালি আমরা ইন জেনারেল যে প্রিকশনসগুলো মেনে চলছি আমাদের সেটাই ফলো করতে হবে। আচ্ছা, মানে স্যার যেমন আমাদের একটা সিজনাল ফ্লু হয়, কোভিডও কি সেরকম আমাদের সঙ্গী হতে চলেছে? আশা করা যায় সেরকমই, কারণ এখন কমিউনিটিতে কিছু পোস্ট ইনফেকশন যে ইমিউনিটি ডেভেলপ হয় সেটা হয়েছে, এবং আমাদের দেশে অলমোস্ট মাস ভ্যাকসিনেশনের ফলে একটা ভ্যাকসিন ইনডিউসড ইমিউনিটি ডেভেলপ করেছে। তো এই দুটো মিলিয়ে যেটাকে আমরা বলি একটা হাইব্রিড ইমিউনিটি ডেভেলপ করেছে। তো সেই হাইব্রিড ইমিউনিটির ফলে এখন
আস্তে আস্তে কোভিডের যে ভয়ঙ্করতা বা ব্যাপকতা সেটা অনেকটাই কমে যাবে, সেটা যেরকম একটা সিজনাল ফ্লু হয় সেই সেরকম। জায়গাতেই থাকবে, যদি না এর মধ্যে কোনো একটা ড্রিফট বা শিফট যেটাকে আমরা বলি, হ্যাঁ। যে মেজর মিউটেশন যদি না হয় তাহলে হয়তো এটা এরকমভাবেই থেকে যাবে। আচ্ছা স্যার, স্যার এই যে কোভিড হলো একটা মানুষের, তারপরে যে পোস্ট কোভিড যে ব্যাপার, মানে কোভিড সেরে গেল মানুষটার, তারপরে তার বিভিন্ন রকমের অ্যালার্জি জনিত বা অন্যান্য বিভিন্ন রকমের একটা রোগ দেখা যাচ্ছে, এরম শোনা যাচ্ছে। তো স্যার সেইটা এটা সম্বন্ধে হ্যাঁ, এটা কোভিডের পরে খুবই ব্যাপকভাবে দেখা গেছে এবং এটার একটা লং কোভিড বলে একটা টার্মও ডেভেলপড হয়েছে, আচ্ছা। যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষটি কোভিড থেকে হয়তো সেরে উঠেছেন। হুম। কিছু কিছু ক্ষেত্রে কোনো অর্গান সেই কোভিডের জন্য কিছুটা হলেও নষ্ট হয়েছে, স্পেশালি লাংসের কিছু অংশে যেটাকে আমরা বলি ফাইব্রোসিস ডেভেলপ করেছে। আচ্ছা, ফাইব্রোসিস মানে কি এক জায়গায় শক্ত হয়ে যাওয়া? হ্যাঁ, লাংসের কিছু কিছু অংশ, লাংস তো একটা স্পঞ্জের মতো স্ট্রাকচার, সেখানে কিছু কিছু অংশে ফাইব্রোসিস হয়, মানে সেই জায়গাটা শক্ত হয়ে যায় এবং সেটা বেসিক্যালি কিছু নন ফাংশনাল টিস্যু দিয়ে রিপ্লেসড হয়, মানে কাজ করছে না কাজ সেটা? করছে না এই ধরনের কিছু টিস্যু দিয়ে রিপ্লেসমেন্ট হয় এবং টোটাল যেটাকে আমরা বলি টোটাল লাং ভলিউম বা টোটাল লাং ক্যাপাসিটি, সেইটা কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা। এবং এই ধরনের ক্ষেত্রে পেশেন্টদের দেখা যায় যে পরবর্তীকালে যে আমরা পালমোনারি ফাংশন টেস্ট করে দেখি, সেক্ষেত্রে তাদের পালমোনারি ফাংশন টেস্টটা অবভিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকটিভ, কিছু কিছু ক্ষেত্রে অবস্ট্রাকটিভ, এই ধরনের কিছু কিছু সমস্যা সেই পালমোনারি ফাংশন টেস্টে দেখা যায়। তো অটোমেটিক্যালি সেই সমস্যার জন্য মানুষটির কিছু না কিছু হয়তো এক্সারসাইজ ক্যাপাসিটি কমে যেতে পারে বা তাকে কিছু লং টার্ম ইনহেলার ইউজ করতে হতে পারে। এছাড়াও অন্যান্য হার্ট বলুন বা কিডনি বলুন বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভাস্কুলার যে সিস্টেম আছে, সেটা আমাদের হাতে পায়ের আর্টারি হতে পারে বা বডির ছোট ছোট আর্টারি হতে পারে, সেইখানে হয়তো একসময় কিছু মাইক্রো ক্লট ডেভেলপ করেছিল, সেই জন্য তাদের পরবর্তীকালে দেখা যাচ্ছে বেশ কিছু ভাস্কুলাইটিস আমরা যেটাকে বলি সেই ধরনের ভাস্কুলাইটিস ডেভেলপ করতে পারে। অনেকের ক্ষেত্রে কার্ডিয়াক কিছু লং টার্ম অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। আচ্ছা। তো সমস্ত অঙ্গেই কিছু না কিছু একটা এফেক্ট ফেলে এফেক্ট ফেলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে স্ট্রোকের ইনসিডেন্সটাও বেড়েছে আফটার কোভিড-19 ইনফেকশন। তার মানে স্যার কোভিড হয়েছে, আমি সেরে গেলাম, মানে ডাক্তারদের কাছ থেকে ছুটি ব্যাপারটা নয়, হ্যাঁ অবভিয়াসলি মানে টাচে থাকতে হবে। টাচে থাকতে হবে, বিশেষত যাদের সেই সময় সিভিয়ারিটি বেশি ছিল, আচ্ছা। যাদেরকে সেই সময় হসপিটালাইজড হতে হয়েছিল, স্টেরয়েড বা অন্য তখন যে ধরনের কিছু অ্যান্টি ভাইরাল ওষুধ বা তাকে ভেন্টিলেশনে দিতে হয়েছিল বা তাকে দীর্ঘদিন হসপিটালে থাকতে হয়েছিল, সেই ধরনের পেশেন্টরা অবশ্যই হাই রিস্ক কেস, তাদেরকে অবশ্যই ফলো আপে থাকতে হবে। এবং এখনও আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে তো বটেই, এখনও কিন্তু কোভিড ক্লিনিকস আর ফাংশনাল, সেখানে কিন্তু লং কোভিডের যে ফলো আপ পেশেন্ট, সেখানে তাদেরকে এখনও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। হচ্ছে। সেই যে স্টেরয়েডের কথা বললেন, সেই দিক থেকে আসি। স্যার স্টেরয়েড এমন একটা ওষুধ, আমি যেটুকু দেখেছি স্যার বিশাল পরিমাণে অ্যাবিউজ হচ্ছে। অ্যাবিউজ হয়, হ্যাঁ। সেই স্টেরয়েড অ্যাবিউজ হলে কি কি মানে মানুষটার মানে ক্ষতি হতে পারে? দেখুন, স্টেরয়েড অ্যাবিউজ হলে স্টেরয়েড কিন্তু একটা লাইফ সেভিং ড্রাগ। হ্যাঁ, কিছু অবশ্যই। কিছু ক্ষেত্রে স্টেরয়েড ছাড়া চিকিৎসা সম্ভব নয়, বিশেষত যেটা বলছিলাম ভাস্কুলাইটিসের ক্ষেত্রে, এবং বেশ কিছু অসুখে আছে যেখানে স্টেরয়েডটাই হচ্ছে মেন স্টে অফ ট্রিটমেন্ট। কিন্তু সেই স্টেরয়েডের দুটো ইম্পর্টেন্ট জিনিস, এক হচ্ছে ডোজ এবং ডিউরেশন। ডোজ এবং ডিউরেশন এইগুলোকে ঠিকঠাকভাবে যদি মেনটেন না করা হয়, প্রত্যেক অসুখের ক্ষেত্রে একটা ফিক্সড ডোজ এবং তার ফিক্সড ডিউরেশন অফ ট্রিটমেন্ট আছে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, স্টেরয়েড খাওয়ার ফলে যেটা পেশেন্টের একটা তাৎক্ষণিক ইমপ্রুভমেন্ট হয় সিমটমসের দিক থেকে, সেই জন্য পেশেন্টরা অনেক সময় এরকমও দেখা গেছে যে ওষুধ ডাক্তারবাবু বন্ধ করার অ্যাডভাইস করেছেন কিন্তু পেশেন্ট সেই ওষুধ খেয়ে গেছে। বা এখনও যেহেতু ওভার দ্য কাউন্টার কিছু ওষুধ অ্যাভেলেবেল, বিশেষত যেসব হাঁটু ব্যথার জন্য যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, তারা কিন্তু একটা অজ্ঞানতার বশেই হোক, যে কোনো কারণেই হোক, তারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড খেয়ে যান এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকদের জানানো না যে উনি অলরেডি স্টেরয়েড খাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিছু পেশেন্ট পাই যাদের আমাদের দেখে ক্লিনিক্যালি সন্দেহ হয়, তার রিপোর্টস দেখে বা তার ফিজিক্যাল ফিচার্স দেখে, যে তিনি হয়তোবা যে কোনো কারণেই হোক, সেটা জেনে হোক বা না জেনে হোক, দীর্ঘদিন ধরে স্টেরয়েড খেয়ে চলেছেন। তখন আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় যে ওনার বডির যে ইন্ডিজিনাস স্টেরয়েড আছে সেটার লেভেল কি আছে, বা দীর্ঘদিন স্টেরয়েড খাওয়ার ফলে বেশ কিছু সমস্যা তৈরি হয়, সেটা হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে হতে পারে বা অ্যাক্সিলারেটেড অস্টিওপোরোসিস, যে খুব তাড়াতাড়ি হাড় ক্ষয়ে যাওয়া, সেটার জন্য হতে পারে, এবং স্পেশালি কিছু নিউরোলজিক্যাল সমস্যা ডেভেলপ করতে পারে, শরীরের ওয়েট পারসিস্টেন্টলি বেড়ে যাওয়া এবং একটা স্ট্রং একটা হরমোনাল ইস্যু তৈরি হয়, যেটা দীর্ঘদিন ধরে স্টেরয়েড খেলে হতে পারে। তো অটোমেটিক্যালি স্টেরয়েডটা সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং তার ডোজ এবং ডিউরেশন ভালোভাবে জেনে নিয়ে সেইভাবে খাওয়া উচিত। এবং যদি আপনার চিকিৎসক মনে করেন যে স্টেরয়েডটা এখন বন্ধ করার প্রয়োজন হয়েছে, তাহলে তার কথা শুনে স্টেরয়েডটা যিনি যখন যেভাবে বন্ধ করতে বলছেন, কারণ স্টেরয়েড তো
চট করে বন্ধ করা যায় না, তাকে অবশ্যই ধীরে ধীরে যেভাবে ধীরে বন্ধ ধীরে করতে হ্যাঁ বলছেন। ধীরে 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 ডোজ কমিয়ে বন্ধ করতে হয়। তো যেইভাবে বন্ধ করতে বলছেন সেইভাবে তার অ্যাডভাইসটা ফলো করবেন। বেশ বেশ স্যার, ইদানিংকালে মানুষ বড্ড বেশি ভাইরাল ফিভার বা ভাইরালে অ্যাফেক্টেড বেশি হচ্ছে। স্যার, আমরা দুর্বল হয়ে গেছি না ভাইরাসগুলো বুদ্ধিমান হয়ে গেছে? দেখুন, দুটোই কারণ। এক হচ্ছে আচ্ছা। আমাদের একটা পলিউশন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, এবং আমাদের লাইফস্টাইল এবং বেশ কিছু লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য সেটা আমাদের ওভারঅল যেটা আমাদের ইমিউনিটি সেটা একটু কমেছে। কারণ সেটা স্ট্রেস বলতে পারেন বা ওবেসিটি বলতে পারেন, বা এখন আমরা তো অলমোস্ট ডায়াবেটিস ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড, ওয়াইড স্প্রেড ডায়াবেটিক পপুলেশন। তো অটোমেটিক্যালি সেক্ষেত্রে একটা ইমিউনিটির দিক থেকে একটা একটু তো কম্প্রোমাইজেশন হয়েছে। আর তার সাথে এখন আরেকটা যেটা হয়েছে যে যেহেতু এই ধরনের একটা বিভিন্ন রকম ভাইরাসের, এবং যত দিন যাবে যত পলিউশন বাড়বে, যত গ্লোবাল ওয়ার্মিং বাড়বে, তত দেখা যাচ্ছে যে এই ধরনের নিত্য নতুন ভাইরাসের স্প্রেডটাও বাড়ছে। আরেকটা পয়েন্ট যেটা নোটিস করা গেছে যে যেহেতু আমাদের এখন হিউম্যান ইন্টারাকশন অনেক বেড়েছে, পপুলেশন বেড়েছে, পার স্কোয়ার মাইলে বলুন বা কিলোমিটারে বলুন, যে যেখানে এত বেশি পপুলেশন, সেক্ষেত্রে যে কোনো ভাইরাল ডিসঅর্ডার যদি একবার কোনো একটা কমিউনিটিতে ডেভেলপ করে সেটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে, এবং সেটা লোকালিটির মধ্যে ছড়াচ্ছে, রাজ্য থেকে রাজ্যে ছড়াচ্ছে, রাজ্য থেকে দেশে ছড়াচ্ছে, এক দেশ থেকে অন্য দেশে ছড়াচ্ছে, এবং এক কন্টিনেন্ট থেকে অন্য কন্টিনেন্টে ছড়াচ্ছে। যেহেতু সেক্ষেত্রে আমাদের ট্রাভেলিংটা বেড়েছে। আগে বেশ কিছু অসুখ পার্টিকুলার কোনো একটা কন্টিনেন্টে পাওয়া যেত, অন্য কন্টিনেন্টে পাওয়া যেত না। আচ্ছা। এখন কিন্তু সেই ধরনের যে কিছু ন্যাচারাল ব্যারিয়ার্স ছিল সেইগুলো এখন আস্তে আস্তে এত কমিউনিকেশন ইমপ্রুভমেন্টের ফলে সেই ন্যাচারাল ব্যারিয়ার্সগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তো অটোমেটিক্যালি এখন দেখা যাচ্ছে কিছু কিছু অসুখ যেগুলো হয়তো আমাদের কন্টিনেন্টে কোনোদিনও আগে ছিলই না, হয়তো আফ্রিকান কন্টিনেন্টে ছিল বা ল্যাটিন আমেরিকাতে ছিল, সেইখানকার কিছু অসুখ আস্তে 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 এইভাবে আমাদের কন্টিনেন্টে এখন এসে পড়েছে, এবং বিশেষ করে সেটা আমাদের এখানে এখন ওয়াইড স্প্রেড ডেভেলপ হয়ে গেছে। ঠিক আছে, অটোমেটিক্যালি দুটোই কারণ। আচ্ছা স্যার, এই যে মানসিক অবসাদ এখন একটা রিসেন্ট বিশাল পরিমাণে বাড়ছে, মানে পেশেন্টের মধ্যে একটা অবসাদগ্রস্ত বা ভালো লাগছে না এই ব্যাপারটা বেড়েছে, এইটার সঙ্গে যুদ্ধ করার জন্য আমরা কিরকম ভাবে প্রস্তুত? এটা দেখুন, যে কোনো অসুখটার মানেই একটা অসুখ, তো তার মধ্যে একটা ডিপ্রেশন জড়িয়ে আছে। তো মানুষ যখন অসুস্থ থাকছেন তখন তার মধ্যে একটা ডিপ্রেশন ইটসেলফ ডেভেলপ করে। এরপরে যেটা হচ্ছে যে এখন লাইফস্টাইল বলুন বা কর্মক্ষেত্রে চাপ এবং বিভিন্ন রকম স্ট্রেসের ফলে সেই অবসাদটা বাড়ছে, এবং আমাদের এখন হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন অনেক কমেছে। আমরা বরঞ্চ ফোনের সাথে বেশি কানেক্টেড রাদার দেন অন্য মানুষের সাথে। তো সেক্ষেত্রে হিউম্যান ইন্টারাকশনটা অনেক কমেছে। বেশিরভাগ বাড়িতে বাচ্চা বলুন বা বয়স্ক বলুন, যারা বেশি ভার্নারেবল এই ধরনের অবসাদের জন্য, তারা কিন্তু অবসাদের শিকারটা বেশি হচ্ছে এই কারণে যে আমাদের হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন কমে গেছে। আমাদের বাড়িতে বয়স্ক বাবা মাদের সাথে আমরাই হয়তো ঠিকমতো সময় পাই না কথা বলার জন্য, বাড়ির বাচ্চাদের সাথে আমাদের হয়তো যোগাযোগ আরও কমে যাচ্ছে দিনকে দিন। তো এই ধরনের হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন যদি ঠিক থাকে, এবং সেটা ফ্যামিলির মধ্যেকার ফ্যামিলি সাপোর্ট এবং একটা কমিউনিটি সাপোর্ট এবং সোশ্যাল সাপোর্ট যদি আস্তে আস্তে বাড়ে, তবেই একমাত্র এই অবসাদের সাথে লড়াই করা যাবে। আদারওয়াইজ কিন্তু এটা সত্যি একটা সমস্যা, এবং মেডিসিনের ডাক্তার হিসেবে আমরা বেশিরভাগই পেশেন্টদের মধ্যে লক্ষ্য করি যে যারাই বিশেষত বয়স্ক পেশেন্ট, রিটায়ার্ড, তারা বাড়িতে একা থাকেন, এবং বাচ্চারা বা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ, এবং যারা খুব হাই স্ট্রেসফুল জব করেন, তাদের মধ্যে কিন্তু অবসাদের পরিমাণটা অনেক বাড়ছে। স্যার, এই সোম্যাটিক সিমটম বা ফাংশনাল সিমটম, এইটা যদি একটুখানি আমাদের দর্শকদের যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, ফাংশনাল সিমটম মানে কিছু কিছু পেশেন্ট আসেন, তারা কিছু কিছু সিমটম নিয়ে আসেন যার অ্যাকচুয়ালি আমরা কোনো ফিজিক্যাল কজ খুঁজে পাই না। আচ্ছা। কিন্তু যে কোনো পেশেন্টকে যে তিনি সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারে ভুগছেন বা সোম্যাটিক সিমটমস বলার আগে আমাদের খুব ডাবল শিওর হয়ে নিতে হয় যে তার সত্যিই কোনো ফিজিক্যাল কন্ডিশন থেকে এই জিনিসটা ডেভেলপ করছে কিনা। আচ্ছা। ওই জন্যই কোনো পেশেন্ট যদি একই উপসর্গ নিয়ে বারবার আসেন, প্রথমেই আমরা তাকে বলি না যে তিনি সোম্যাটিক বা কোনো সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারে ভুগছেন। সেটা বলার আগে সো ইট ইজ এ ডায়াগনোসিস বা এক্সক্লুশন আমরা বলি, যে অন্য সমস্ত কিছু পসিবল কজ খোঁজার পরেও যদি কখনো কিছু কজ না পাওয়া যায়, তখন আমরা বলি যে প্রবাবলি তিনি হয়তো এই ধরনের একটা অসুখে ভুগছেন, যেক্ষেত্রে অর্গানিক কোনো কজ ছাড়াও পেশেন্ট সেই সিমটমসটা ফিল করছে। তো সেক্ষেত্রে আমাদের অবভিয়াসলি সাইকিয়াট্রিস্টের সাহায্য নিতে হয়। সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের সাহায্য নিতে হয়, বা কাউন্সেলিংয়ের একটা অপশন থাকে যে তাকে রিঅ্যাসিওর করা যে আপনার এই জাতীয় কোনো সমস্যা নেই, আপনি হয়তো কিছুটা ভ্রমজনিত সমস্যাতে এটাকে ফিল করছেন। মানে স্যার, কাউন্সেলিং এক ধরনের মেডিসিন, সেইটা এখনো সমাজে হয়তো সেভাবে মেনে নেয়নি, কিন্তু কাউন্সেলিং এবং রিঅ্যাসুরেন্সটাও একটা মেডিসিনের কাজ করে, যে আপনার কিছু হয়নি, এটা পেশেন্টকে বলাটাও কিন্তু
খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং এই আপনার যে কিছু হয়নি এই বলাটা সবচেয়ে ডাক্তারের পক্ষে কঠিন কাজ। কারণ সেক্ষেত্রে আমাদেরকে সমস্ত রকম পসিবল কজগুলোকে দেখে নিয়ে তবেই আমরা বলতে পারি যে না আপনার সেরকম কোনো মেজর অসুখ নেই। তো অটোমেটিক্যালি ডাক্তারের পক্ষে এটা খুব কঠিন কাজ যে কোনো পেশেন্টকে স্ট্যাম্প করা যে তিনি শুধুমাত্র কোনো সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারে ভুগছেন। ওকে স্যার, মনে করুন একটা বাড়িতে হঠাৎ কারোর কোনো একটা ইমার্জেন্সি কন্ডিশন হলো, তো সেই বাড়ির যারা আছেন তাদের সেই মুহূর্তে কি কি করা উচিত পরপর পদক্ষেপ, সেটা যদি একটুখানি আমাদেরকে একটুখানি এনলাইটেন করেন। আচ্ছা, এখন যেটা করার, যে বাড়িতে যে কোনো এমার্জেন্সি ডেভেলপ করতেই পারে, তো সেক্ষেত্রে কোন ধরনের এমার্জেন্সি সেটা আপনাকে একটুখানি বুঝতে হবে যে সেই এমার্জেন্সির গ্রেডটা কতটা। যে হঠাৎ করে যদি কোনো পেশেন্ট ধরুন অজ্ঞান হয়ে গেছেন বা তিনি খিঁচুনি হচ্ছে, এই যে সমস্যাগুলো যেগুলো আপনি দেখেই বুঝতে পারছেন যে যেটা বাড়িতে ম্যানেজ করা সম্ভব নয়, সেক্ষেত্রে একটা জিনিস হয় যে বাড়িতে অনেক সময় অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো যদি কোনো পেশেন্ট অজ্ঞান হয়ে গেছেন বা দেখছেন সাড়া দিচ্ছে না, বা কোনো ডায়াবেটিক পেশেন্ট তিনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন, সেক্ষেত্রে বাড়িতে 2-3টে জিনিস যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকেন, আপনারা পেশেন্টকে কোনো একটা জায়গায় শুইয়ে দিতে পারেন। এবং যদি বাড়িতে সেরকম গ্লুকোমিটার থাকে, যিনি ডায়াবেটিক পেশেন্ট তার হয়তো বা সুগার ফল করতে পারে, সেক্ষেত্রে আপনার সুগারটা চেক করতে পারেন। তবে যদি কোনো পেশেন্ট অজ্ঞান হয়ে থাকেন বা খুব আপনার দেখেই মনে হচ্ছে যে পেশেন্টের কন্ডিশন সিরিয়াস, সেক্ষেত্রে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে নিয়ারেস্ট হেলথ কেয়ার সেট আপ, যেটা আপনার বাড়ির সবচেয়ে কাছে হসপিটাল হোক যেখানেই হোক, সেখানে নিয়ে যাবেন। কারণ সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই যে আপনার তাড়াতাড়ি নিয়ে যাওয়া, তাতে কিন্তু পেশেন্টের প্রাণ বেঁচে যেতে পারে। সেটা একটা হার্ট অ্যাটাক হতে পারে, সেটা একটা স্ট্রোক হতে পারে, সেটা একটা সিভিয়ার সুগার কমে যাওয়া হতে পারে। তো অটোমেটিক্যালি এই ধরনের ক্ষেত্রে সবসময় হসপিটালে নিয়ে যাওয়াটা মোস্ট গুরুত্বপূর্ণ। বেশ। আচ্ছা স্যার, এই যে আমরা চা, কফি, এই যে বস্তুগুলো, এগুলো থেকে অনেক সময় নাকি বলা হয় মাইগ্রেন বা এই বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তাহলে চা কফি কি বর্জন করে মানুষ থাকবে? চা কফি বর্জন করার বিষয়টা নয়, যাদের যাদের ধরুন চা কফি খেলে অসুবিধা হচ্ছে, বা ধরুন সেটা খেলে উনি বুঝতে পারছেন যে আমার এই চা কফিটা খেলে আমার শরীর অসুবিধা হচ্ছে, বা তিনি অলরেডি কোনো ধরুন একটা অসুখে ভুগছেন যেক্ষেত্রে তার চা কফি খেলে অসুবিধা হয়, সেক্ষেত্রে চা কফিটা বর্জন করা যেতে পারে। আদারওয়াইজ চা কফি তো এগুলো ন্যাচারাল কিছু অ্যালকালয়েডস থাকে এর মধ্যে, এবং কিছু কিছু হেল্পফুল অ্যালকালয়েডস এর মধ্যে থাকে। বেশ কিছু অসুখের ক্ষেত্রে দেখা গেছে যে ক্যাফেইন বলুন, যেগুলো কিন্তু ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয়। তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি একেবারেই সব জিনিসটা তো খারাপ বা সব জিনিসটা সব কিছু ভালো এটা তো হতে পারে না। চা কফির মধ্যেও কিছু না গুণাগুণ আছে, বিকজ এগুলো ন্যাচারাল প্রোডাক্ট এবং সেগুলো হার্বালস কিছু ইম্পর্টেন্ট অ্যালকালয়েডসও থাকে, যেগুলোর কিছু মেডিকেশনাল ভ্যালুও আছে। তো সেক্ষেত্রে চা কফি খাওয়া যেতে পারে, কিন্তু অবশ্যই একটা মাত্রা, যেটা সব জিনিসে ইম্পর্টেন্ট, সেটা মেনে খেলে তাতে আশা করা যায় খুব একটা সমস্যা হয়। আচ্ছা স্যার, এই যে মানসিক অবসাদ বা এই ধরনের কথাগুলো বলছিলেন, স্যার যারা ডাক্তার, মানে আমাদের তো দিনটা শুরু হয় এই ধরনের মানুষজনদের দেখি, বা আমাদের যে সারা দিনটা কাটাতে হচ্ছে বা যাদের নাইট ডিউটি, তাদেরকেও স্যার সেই জায়গাতেই কাটাতে হচ্ছে মানুষের দুঃখটার সাথে। এটাতে স্যার আপনি অ্যাজ এ ডাক্তার আপনার কতটা মানসিক চাপ পড়ে? মানে মৃত্যু দেখতে হচ্ছে, আপনাকে ডেথ ডিক্লেয়ার করতে হচ্ছে, বাড়ির লোক কাঁদছে আপনার সামনে, ওদিকে আপনার মাথায় রাখতে হচ্ছে পাশের বেডের মানুষকে ঠিক করতে হবে। এই মানসিক চাপটা আপনার কেমন পড়ে? দেখুন, ডাক্তারি অবশ্যই একটা হাই স্ট্রেসফুল জব, এক্ষেত্রে তো মানসিক চাপ থাকবেই। তবে আমার যেটা মনে হয় যে ডাক্তারিতে এই যে লম্বা একটা ট্রেনিং পিরিয়ড, সেইটার একটা ইম্প্যাক্ট অবশ্যই আলটিমেটলি প্র্যাকটিক্যাল লাইফে থাকে। কারণ আমরা এই জিনিসটা একদম স্টুডেন্ট লাইফ থেকে দেখে 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 একটা কিছুটা তো হয়ে যায় যে একটা সফট স্কিল ডেভেলপ হয়ে যায়, যে কীভাবে পেশেন্টের বাড়ির লোকের সাথে কমিউনিকেট করতে হবে এরকম কঠিন সময়ে। এবং তার সাথে আমাদেরকে একটা জিনিসও দেখতে হবে যে মানে ইচ অ্যান্ড এভরি পেশেন্ট ইজ ইম্পর্টেন্ট। সো একজন পেশেন্ট প্রবাবলি আমরা হয়তো বাঁচাতে পারলাম না, কিন্তু তার পাশে যে 2-3 নম্বর 4 নম্বর পেশেন্ট আছেন, দে আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ডাক্তারদের ক্ষেত্রে মানসিক চাপটা অনেকটাই বেশি থাকে, এবং তাদের চাপ হ্যান্ডেল করার ক্ষমতাটাও বেড়ে যায়। সেটাই সুদীর্ঘ, যেহেতু ডাক্তারিতে ট্রেনিংটা সবচেয়ে বেশি, তো সেক্ষেত্রে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলুন, আমার সিনিয়রদের আমরা যেরকম দেখেছি, বা আমরা জুনিয়রদের বা আমার কলিগদের যারা যেরকম দেখেছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অন্যান্য প্রফেশনের থেকে ডাক্তারদের চাপ হ্যান্ডেল করার ক্ষমতাটা একটু হলেও বেশি। কারণ তারা সেই সিচুয়েশনাল যে একটা অ্যাওয়ারনেস বলুন বা সিচুয়েশনাল যে একটা কনফিডেন্স বলুন, সেটা কিন্তু অনেক আস্তে আস্তে দীর্ঘ সময়ে একটা জায়গায় কাজ করার ফলে সেটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। কিন্তু ডেফিনেটলি একটা তো এফেক্ট থাকেই বাড়িতে গিয়ে। অবশ্যই। স্যার, এই যে আমরা একটা প্যান্ডেমিক এলো হঠাৎ করে, আমরা জানতাম না বা সেরকমভাবে প্রিপেয়ার ছিলাম না, আগামী দিনেও সে এরকম মহামারী বা প্যান্ডেমিক আসতে পারে, সেক্ষেত্রে অ্যাজ এ ডক্টর আমরা কতটা প্রস্তুত?
এখন দেখুন কোভিডে তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কোভিড আসার ফলে এবং কোভিডে আমরা যখন কাজ করেছি তখন আমরা দেখেছি যে কোভিডের ফলে কিছু লাভও হয়েছে। তার মধ্যে একটা হয়েছে যে কোঅর্ডিনেশন। আগে কিন্তু একটা ডিপার্টমেন্টের সাথে অন্যান্য ডিপার্টমেন্ট, সেটা বিশেষত আমরা যখন কোভিডে দেখেছি যে ক্লিনিক্যাল মেডিসিনের সাথে মাইক্রোবায়োলজি বলুন বা প্যাথোলজি বলুন, এই যে একটা ইন্টার ডিপার্টমেন্টাল মানে কোঅর্ডিনেশন, এটা কিন্তু কোভিডের সময় অনেকটা বেড়েছে। কারণ সেক্ষেত্রে আমরা অন্যদের উপর ডিপেন্ড করছি যে রিপোর্ট কি হলো, তারা আমাদেরকে জানাচ্ছে এই রিপোর্ট হলো, তারা কিছু কিছু যে জিনোমিক অ্যানালিসিস হচ্ছিল তখন সেই সময়টাতে, সেখান থেকে তারা আমাদের ইনফর্ম করছে যে আমরা কিছু চেঞ্জেস লক্ষ্য করছি। তো অটোমেটিক্যালি তার সাথে আরেকটা যেটা হয়েছে যে এখন যে এআই বলুন বা ইনফরমেটিক সিস্টেম যেটা বলুন এবং ডেটা কালেকশন, এই জিনিসটা কিন্তু কোভিডের পরে অনেকটা বেড়েছে। আচ্ছা। তো সেক্ষেত্রে বেশ কিছু নিউয়ার ট্রিটমেন্ট গাইডলাইন্স বলুন, সেটা অনেক বেশি তাড়াতাড়ি এখন পাওয়া যায়। কোনো একটা নতুন ভেরিয়েন্ট যদি আসে, সঙ্গে সঙ্গে তার বাকি ডেটা এবং কোথায় কি ট্রিটমেন্টে কি রেসপন্স পাওয়া যাচ্ছে, সেটা এখন অনেক বেশি অ্যাভেলেবেল, যেটা আগে কিন্তু অতটা অ্যাভেলেবেল ছিল না। সেটা কোনো না কোনো কনফারেন্সে হয়তো প্রেজেন্ট হতো বছরে একবার কি দুবার। এখন কিন্তু সেই জিনিসগুলো বিভিন্ন অনলাইন পোর্টালে এবং সেটা গভর্নমেন্টের বিভিন্ন পোর্টালে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট গাইডলাইন্সগুলো আপডেট হয়ে যায়। তো সেইটা কিন্তু কোভিডের পর থেকে জিনিসটা অনেক বেশি স্ট্রিমলাইন্ড হয়েছে এবং এই যে ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন বলুন এবং হেলথ কেয়ার প্রিপেয়ারনেস, সেটা কিন্তু কোভিডের পর অনেকটা বেড়েছে। অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে মোটামুটি আমরা আগের থেকে বেটার প্রিপেয়ার্ড। আগের থেকে বেটার প্রিপেয়ার্ড। স্যার, এই যে গুগল বলে একটি বস্তু আছে বা এখন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে, চ্যাট জিপিটি বা আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, আমরা যারা আমাদের পেশেন্ট সেই মানুষজন ওখানে গিয়ে মাথা যন্ত্রণা হচ্ছে, হয়তো সার্চ করলো হেডেক কজ, প্রথমেই হয়তো বা দ্বিতীয় নম্বর 3 নম্বর টিউমার দেখালো, সেটা প্যানিক ক্রিয়েশন বেড়েছে। তো সেটা এই ডিজিটাল মিডিয়াতে যে প্যানিক, এটা কাটানোর জন্য মানে কি করণীয় অ্যাজ এ মানুষ, ডাক্তার হিসেবে না, একটা পেশেন্টের? এটা দুটো পার্ট আমি দেখছি। এক হচ্ছে পেশেন্ট অ্যাওয়ারনেসটা বেড়েছে, তারা হয়তো একটু বেশি দেখে ফেলছেন, কিন্তু কিছু না কিছু তারা দেখছেন এবং কিছু না কিছু লাইফস্টাইল মডিফিকেশন তারা অলরেডি শুরু করে দিয়েছেন হয়তো সেই সব দেখে। তো এটা সবটাই যে 100% খারাপ সেটা আমি বলবো না। এতে কিন্তু পেশেন্ট অ্যাওয়ারনেস অনেক বেড়েছে আগের থেকে। পেশেন্টরা এখন অনেক সচেতন। তার এখন এরকম বিশেষ করে আপনি তো একটা টিউমারের কথা বললেন, কিন্তু বেসিক্যালি পেশেন্টের এখন লিপিড প্রোফাইল বাড়লে তিনি নেটে খুঁজে কোন কোন ডায়েট খেলে আমার বেটার থাকবো, কী কী এক্সারসাইজ করতে পারি, সেটা হলে ওনারা অলরেডি দে আর ওয়েল ইনফর্মড। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা বেনিফিট যে পেশেন্টরা আগে যেরকম আমাদেরই সবকিছু বলতে হতো, এখন কিন্তু পেশেন্টরা আমাদের এসে বলে যে ডাক্তারবাবু আমি রিপোর্টটা দেখে এইগুলো শুরু করেছি, এটাকে আমি কন্টিনিউ করব। তখন আমরা হয়তো বলি যে হ্যাঁ ঠিক আছে, এগুলো আপনি কন্টিনিউ করুন, তার সাথে হয়তো আপনার ওষুধ খেতে হলেও হতে পারে। এইটা একটা পার্ট গেল, যেটা আমি বেনিফিশিয়াল রোলটা দেখছি। আর যেটা প্রবলেমেটিক সেটা হচ্ছে যে কোনো জিনিস যদি উইদাউট এনি আউট অফ কনটেক্সট পড়া হয় বা আউট অফ কনটেক্সট যদি সেটাকে জানা হয়, তাহলে সেটা একটু প্রবলেমেটিক। কারণ সেক্ষেত্রে আপনার গুগল তো আর আপনাকে দেখতে পাচ্ছে না বা পেশেন্টকে দেখতে পাচ্ছে না, সে জাস্ট কিছু কিওয়ার্ডসের এগেনস্টে তার একটা প্রি সেট কিছু অ্যান্সার আছে, সেগুলো সে দিচ্ছে। অটোমেটিক্যালি সেইগুলোতে অনেক কিছু থাকতে পারে, কিন্তু সব কিছু দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনি জানলেন হয়তো 5টা কজ, কিন্তু সেই 5টা কজের মধ্যে কোনটা আপনার ক্ষেত্রে ফিট করছে বা আপনি কোন কজটার জন্য আপনার হেডেক হচ্ছে, সেটা আপনার চিকিৎসকই সবচেয়ে বড় জাজ, যিনি আমাকে দেখে জাজ করে বলতে পারবেন যে আপনার 100টা কজ থাকলেও আপনার হয়তো এই একটা বা দুটো কারণে এই হেডেকটা হচ্ছে, সেই অনুযায়ী তিনি তার ট্রিটমেন্ট প্ল্যান করতে পারবেন। আচ্ছা, মানে আপনি বলছেন যে গুগল বা এআই এর মাধ্যমে আমরা সচেতনতাটা করুক, কিন্তু সমাধানটা ডাক্তারের কাছে এসে, সমাধান যে ফাইনাল ডিসিশন সেটা আপনি অবশ্যই ডাক্তারবাবুর কাছে কথা শুনে তারপরে ডিসাইড করবেন। নিজে নিজে আগে থেকে ডিসাইড করার প্রয়োজনটা নেই। বেশ স্যার, এখন রিসেন্ট টাইমসে বিভিন্ন রকমের ডেলিভারি, পোস্ট ডেলিভারি, মানে মায়েদের বা প্রি ডেলিভারি মায়েদের এই অ্যানিমিয়াটা দেখতে পাচ্ছি স্যার, এখনের সিমটম না স্যার অ্যানিমিয়াটা অনেক দিনেরই? দেখুন, এটা তো অ্যানিমিয়া আমাদের দেশে প্রিপার্টাম বলুন বা পোস্টপার্টাম বলুন, অ্যানিমিয়াটা খুব কমন কজ এবং আমাদের দেশে সেটা একটা ন্যাশনাল প্রোগ্রামই চলে সেটাকে প্রিভেন্ট করার জন্য, যেক্ষেত্রে আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট যখন থেকে মারা গর্ভবতী হন তখন থেকে শুরু করা হয়। এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ন্যাশনাল প্রোগ্রাম, যেটা একদম ওয়েল স্ট্রাকচার্ড একটা প্রোগ্রাম। তো সেক্ষেত্রে যদি মায়েরা যখনই জানতে পারলেন তিনি গর্ভবতী, তিনি যদি নিয়ারেস্ট স্বাস্থ্যকেন্দ্রে, যেখানে তাদের স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন রকম গ্রেড আছে, সেটা ওনার নিয়ারেস্ট স্বাস্থ্যকেন্দ্রে উনি যদি নিজেকে এনরোল করান, তাহলেই তিনি সেই প্রোগ্রামের আন্ডারে চলে আসবেন এবং অটোমেটিক্যালি অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল গাইডলাইন তাকে যেভাবে ওষুধ প্রোভাইড করা দরকার সেটা তিনি পেয়ে যাবেন। এবং সেই প্রোগ্রামটা এমনভাবেই স্ট্রাকচার্ড যাতে তার সেই অ্যানিমিয়াটা প্রিভেন্ট করার জন্য যা স্টেপ নেওয়া দরকার টাইম টু টাইম তাকে সেইভাবে ওষুধ দিয়ে সেই স্টেপটা কন্টিনিউ করতে হবে।
আচ্ছা স্যার, এই যে মনে করুন আমি একটি ওষুধ 3 টাকায় কিনছি, সেই ওষুধ দেয় যখন আমি কোম্পানিটা পাল্টাচ্ছি হয়তো সেটা 30 টাকা দাম। দুটো ওষুধের কাজ একই, হয়তো আমার শরীরে খাওয়ার পর 30 টাকার ওষুধটা বেশি কাজ করছে, কিন্তু জিনিসটা তো একই মলিকিউল। তাহলে দাম পাল্টে গেল, ব্র্যান্ড পাল্টে যাওয়ার সাথে সাথে কাজ কি করে পাল্টে যাচ্ছে? এটা দেখুন, ওষুধের একটা সব জিনিসের একটা কোয়ালিটি আছে, এবং ওষুধের মলিকিউল ছাড়াও যে এক্সিপিয়েন্ট বলে যে বস্তুটা থাকে, যেটা এক্সিপিয়েন্ট, হ্যাঁ মলিকিউল ছাড়াও ওষুধের মধ্যে আরও কিছু কিছু মেটেরিয়াল থাকে যেগুলো ওষুধের যে অ্যাকচুয়াল ড্রাগ ডেলিভারি সিস্টেমটাকে ইমপ্রুভ করে, কোথাও বা তার বায়ো অ্যাভেলেবিলিটিটাকে নিয়ন্ত্রণ করে। তো অটোমেটিক্যালি মলিকিউলটা হয়তো এক হতে পারে, কিন্তু সেই ওষুধটা কিভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে, তার মধ্যে ওষুধ ছাড়া যে আলাদা কম্পোনেন্ট যেগুলো থাকে, সেই কম্পোনেন্টগুলো কী ধরনের কম্পোনেন্ট আছে, বা সেটা ওষুধটাকে কাজ করতে হেল্প করছে না প্রিভেন্ট করছে, তার উপরে ডিপেন্ড করে একটা ওষুধের কার্যকারিতা বা ক্ষমতা। তো অটোমেটিক্যালি শুধু মলিকিউলটা দেখলে হবে না, সেটার সাথে যে অ্যাজ এ হোল যে ট্যাবলেট বা ক্যাপসুল বা সিরাপ, যেটা যে ফর্মে আমরা ইনভেস্ট করছি, তো সেই ফর্মটা কতটা স্টেবল, বা সেই ফর্মটার জন্য ওষুধের মলিকিউলটার কাজ করতে কতটা সুবিধা হচ্ছে, তো এত কিছু বিষয় ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি এইগুলো বিশেষত ফার্মাকোলজির একটা বিষয়। তো সেইগুলো তারা যদি সেরকম হয়, আমাদের হয়তো অনেক সময় অ্যানালিসিস করে পাঠাতেও হতে পারে যে কেন ডিফারেন্স হচ্ছে। তবে বেসিক্যালি এটা একটা ওষুধের যে স্ট্রাকচারাল স্টেবিলিটি বলুন, তো সেক্ষেত্রে মলিকিউলটা সেম হলেও অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এই ধরনের মলিকিউল ছাড়া যে অন্যান্য সাবস্টেন্সগুলো একটা ট্যাবলেট বা ক্যাপসুলের মধ্যে থাকে, সেইগুলোর জন্য ওষুধের কার্যকারিতা ভ্যারি করছে। আচ্ছা, আর স্যার মোটামুটি এই যে একটা মলিকিউল তাহলে যখন আমরা নিচ্ছি, তার মানে আমরা শুধু সেই মলিকিউলটা নিচ্ছি না, তার সাথে আমরা আরো অনেক কিছু মিশিয়ে একটা ট্যাবলেট তৈরি হয়। তাতে কিছু স্টেবিলাইজার থাকে, কিছু আরো কিছু মেটেরিয়াল থাকে, যেটা হয়তো ওষুধটাকে এমন স্ট্রেংথ তৈরি করে, তার স্টেবিলিটি বাড়ায়। যেমন ধরুন কিছু যে পাওয়া যায় এন্টারিক কোটেড ট্যাবলেট, তো অটোমেটিক্যালি সেই ট্যাবলেটটা গ্যাস্ট্রিক যে আমাদের সিক্রেশন হয় সেটাকে প্রিভেন্ট করতে সমর্থ হয়। তো অটোমেটিক্যালি এখন যদি সেই ট্যাবলেটটা যদি এন্টারিক্যালি কোট না করা হতো, তাহলে কি হতো যে ওই ট্যাবলেটটা যখন আমাদের স্টমাকের হাই যেখানে অ্যাসিড সিক্রেশন হয়, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে ওই সাবস্টেন্সটাই নষ্ট হয়ে যাচ্ছে, তো অটোমেটিক্যালি ওষুধ কাজই করতে পারছে না। এই ধরনের কিছু কিছু বিষয় থাকে যেগুলোর জন্য ওষুধের অ্যাকশন ভ্যারি করে। আচ্ছা স্যার, এই যাদের শ্বাসকষ্ট হয়, যাদের লাংসের যারা মানুষ বা রুগী, তাদের ইনহেলার দেয় ডক্টরে, ওনাদের অবজেকশন থাকে অনেক সময়ে যে ইনহেলার কেন, ওষুধ দিন। আচ্ছা, মানে ইনহেলার যে ওষুধ, এইটা যদি একটুখানি একটা বলতে পারেন যে একটা মেন্টাল ব্লক তৈরি করে মানুষের মনে। কিন্তু ইনহেলার তো দেখা গেছে এখন সারা পৃথিবীতে ইনহেলার কিছু কিছু অসুখের ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। এবং ইনহেলারে যেটা হয় যে ইনহেলারে যেহেতু খুবই কম ডোজ ওষুধ প্রয়োজন হয়, যেটা ইনহেলারে আমরা হয়তো মাইক্রোগ্রামে ডেলিভার করতে পারছি, সেটারে যদি ওষুধ ফর্মে আমাদের খেতে হয়, সেটা হয়তো প্রায় মিলিগ্রামে আমাদের খেতে হয়। তো অটোমেটিক্যালি সেক্ষেত্রে খুবই কম ডোজ এবং ইজিয়ার ডেলিভারি সিস্টেম, এখন ইনহেলারগুলো নেওয়া খুবই ইজি। এবং থার্ড পয়েন্ট হচ্ছে, যেহেতু ইনহেলারটা একটা আমাদের ইনহেলেশনাল রুটে দেওয়া হয়, তো সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের সিস্টেমিক এফেক্ট যেগুলো ওষুধে, যেটাকে আমরা অ্যাডভার্স এফেক্ট বলি বা আদার অর্গান এফেক্ট বলি, সেগুলো প্রায় মিনিমাল। কারণ যেহেতু এটা একটা ইনহেলেশনাল রুটে যাচ্ছে, সেক্ষেত্রে সিস্টেমিক অ্যাবজর্পশন খুব কম হয়। এবং এটা টার্গেটেড থেরাপি, যে সেটা ইনহেলস আমরা করছি সেটা লাংসেই যাচ্ছে, যেখানে যে ওষুধটা কাজ করার দরকার। তো সেক্ষেত্রে ইনহেলার যদি আপনার ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন, যদি আপনার ইনহেলারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ইনহেলারটা নিন। ইনহেলারটা অনেক বেশি সফিস্টিকেটেড, অনেক বেশি অ্যাডভান্সড, এবং হ্যাভিং লেস, যদি আপনি সাইড এফেক্ট বলেন তাহলে সাইড এফেক্ট, যদিও সাইড এফেক্ট বলে কিছু তো হয় না, তো লেস এফেক্ট অন আদার পার্টস অর আদার অর্গানস। তো ইনহেলারের ক্ষেত্রে কোনো এরকমভাবে মেন্টাল ব্লক রাখার দরকার নেই। আচ্ছা, মানে ইনহেলার মানে আমার মারাত্মক রোগ হয়েছে সেরকম কিছু না, প্রয়োজন হলে ইনহেলার নিতে হবে। আচ্ছা, এবং সেই ইনহেলারের মাধ্যমে আপনি বলছেন যে আমাদের অন্যান্য যে সাইড এফেক্ট শরীরে থাকে সেটাও কম, অনেকটা কম। কারণ ইনহেলারের যে ডোজটা ইউজ করা হয়, সেটা দেখবেন সমস্ত ইনহেলারে মাইক্রোগ্রামে ডোজ থাকে। আচ্ছা, তো সেটা অনেকটাই কম। কিন্তু তার যদি ইকুইভ্যালেন্ট আমি ওষুধ, সবগুলোতে ইকুইভ্যালেন্ট ওরাল ড্রাগ নেই না, কিছু কিছু ইকুইভ্যালেন্ট ওরাল ড্রাগ আছে, তো সেটা দেখবেন যে অনেক বেশি। সেটা আমরা খুব একটা সহজ উদাহরণ দিতে পারি, সলবুটামল বলে একটা কম্পোনেন্ট ইউজ করা হয় ব্রঙ্কিয়াল অ্যাজমাতে। তো সেটা যখন ইনহেলার ফর্মে ইউজ করা হয়, সেক্ষেত্রে 100 মাইক্রোগ্রাম বা 200 মাইক্রোগ্রাম ইউজ করা হয়। কিন্তু তার যে ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, সেটা দেখবেন 2 মিলিগ্রাম ট্যাবলেট, তো অনেকটাই বেশি, মানে প্রায় 100 টাইমস বেশি ডোজে আমাদের খেতে হচ্ছে। তো সেক্ষেত্রে সেটা ইনহেলড ফর্মে অনেক ইজি টু ডেলিভার। আর এখন তো ইনহেলারগুলো ক্যারি করা যাচ্ছে। এবং আরেকটা যেটা সুবিধা হচ্ছে, যে ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে বিশেষত তাদের মাঝে মাঝে কিছু সিচুয়েশনাল সময়ে তাদের এক্সট্রা ডোজেস অফ ওষুধ লাগতে পারে। সেটা কিছু এক্সারসাইজ করার আগে হোক বা কোনো দৌড়ঝাঁপের আগে
কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যেটা রেস্কিউ ডোজ হিসেবে। তো সেক্ষেত্রে ইনহেলারগুলো যেহেতু এখন ইজি টু ক্যারি, তো সেক্ষেত্রে সেটাও একটা খুব সুবিধাজনক বিষয় যে ইনহেলারটা আপনি ক্যারি করলেন, আপনার যখন কোনো সমস্যা হলো আপনি একটা পাফ কি দুটো পাফ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারলেন। আচ্ছা স্যার, কেউ কোথাও বেড়াতে যাচ্ছে বা কোথাও ঘুরতে যাচ্ছে লং ট্যুরে, বাবা বয়স্ক মা বাবা বা কাউকে নিয়ে, তো কি কি মেডিসিন ক্যারি করা যেতে পারে এরম একটা মানে মানুষের মধ্যে ধারণা থাকে যে আমি এই মেডিসিনগুলো ক্যারি করলে বরং আমার হয়তো যাত্রাটা সুবিধা হবে? আচ্ছা, দেখুন এক্ষেত্রে মেডিসিন ক্যারি করার ক্ষেত্রে প্রথমত যে বা যারা যাচ্ছেন তার যে রেগুলার মেডিকেশন সেগুলো অবশ্যই ক্যারি করবেন, কারণ আপনি যেখানে যাচ্ছেন সেখানে ওষুধের দোকান পেতেও পারেন, নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে তার যেটা রেগুলার মেডিকেশন সেগুলো সবসময় ক্যারি করা উচিত। এরপরে কিছু কিছু আপনাকে যেটা আমরা বলি যে যদি হয় সেটার বেসিসে, যদি ছোট বাচ্চা থাকে তাদের যেরকম জ্বর হতে পারে, তাদের জ্বরের জন্য কিছু ওষুধ নিতে পারেন। খুব পাহাড়ি জায়গায় গেলে একটা হিল ডায়রিয়া হওয়ার টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে কিছু ওআরএস বা কিছু যে আমরা প্রোবায়োটিক বলি সেগুলো আপনারা সাথে রাখতে পারেন। এবং যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা যদি খুব হাই অল্টিটিউডে বা খুব উঁচু জায়গায় বেড়াতে যান সেক্ষেত্রে ইনহেলার ক্যারি করাটা মাস্ট। এবং খুব উঁচু জায়গায় বেড়াতে গেলে আমরা যেটা সবসময় বলে থাকি যে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে অ্যাক্লেমেটাইজ করে সেই জায়গায় পৌঁছন। হঠাৎ করে আপনি যদি এখন কলকাতায় আছেন, আপনি যদি ডিরেক্টলি লেতে গিয়ে ল্যান্ড করেন তো সেক্ষেত্রে আপনার শরীরের যে ডিফারেন্স, একটা হাই অল্টিটিউডে যে সিকনেস হতে পারে সেটা হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি যে আপনারা যখন হাই অল্টিটিউডে যাবেন, এক হচ্ছে নিজের ক্যাপাসিটি বুঝে কাজ করবেন, যে আপনি ট্রেক হয়তো সারা জীবনে কখনো করেননি, হঠাৎ করে একটা খুব ডিফিকাল্ট ট্রেকে চলে গেলেন, তো সেক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে। তো সেই জায়গাটা রিস্কটা বুঝে নিতে হবে এবং আপনার ফিজিক্যাল কন্ডিশনিং কীরকম আছে সেইটা বুঝে আপনাকে জায়গা চয়েস করতে হবে। মানে স্যার কেউ ঘুরতে যাচ্ছে, সে ওভার দ্য কাউন্টার গিয়ে বললাম এখানে যাচ্ছি ওষুধগুলো দিয়ে দিন, সেইটার থেকে একটা ডাক্তারের কাছে এসে আমি যাচ্ছি এরকম পরামর্শ নিয়ে। এক্স্যাক্টলি, কারণ আপনি কোথায় যাচ্ছেন, আপনি সেখানে কি রকম অ্যাক্টিভিটিতে এনগেজ হতে চলেছেন তার উপর ডিপেন্ড করছে। মানে পাহাড়ে যেতে গেলে যে ওষুধ নিয়ে যেতে হবে আর সমুদ্রে যেতে গেলে যে অবশ্যই আলাদা হবে, কারণ সেখানকার টেম্পারেচার অ্যাবসলিউটলি ডিফারেন্ট। তো অটোমেটিক্যালি আপনি যেখানে যাচ্ছেন, আবার যদি আপনি ধরুন জঙ্গলে যান সেক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে বলি যে ম্যালেরিয়ার কিছু প্রোফাইল্যাকটিক ডোজেস আছে, বিশেষত যেখানে খুব ম্যালেরিয়াল হাই এন্ডেমিক জোন, যেমন সেটা উড়িষ্যার কিছু পার্ট হতে পারে বা অন্যান্য জঙ্গলে গেলে, তো সেক্ষেত্রে তার কিছু এবং সেখানে কিছু ইনসেক্ট বাইট হতে পারে, তার জন্য কিছু প্রিকশনারি মেজারমেন্ট নিতে পারেন। তো অটোমেটিক্যালি কোথায় বেড়াতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে সেক্ষেত্রে ওষুধগুলো নিয়ে গেলে বেটার হয়। আচ্ছা আচ্ছা স্যার, মোটামুটি তাহলে যদি ধরুন কারোর বাড়িতে সুগারের একজন মানুষ আছেন, তিনি ইনসুলিন নেন, এবারে ইনসুলিন নেয়ার মাঝখানে হঠাৎ করে যদি সেই মানুষটার সুগার ফল করে, সে বুঝবে কি করে যে তার সুগার ফল করলো? সুগার ফল করলে কিছু কিছু জেনারেল সিমটমস দেখা যায়, যেমন হঠাৎ করে প্রচণ্ড সোয়েটিং হতে থাকে অনেকের। এরকম হয় যে রাত্রেবেলা এত সোয়েটিং হলে যে শুধু ঘাম হওয়ার জন্যই তার ঘুম ভেঙে গেল। তো সেরকম যদি এক্সেসিভ সোয়েটিং হয়, যদি প্যালপিটেশন হয়, বুক ধরপড় করে, অনেকের ডিজিনেস হয়, অনেকের ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে, চোখে ঝাপসা দেখা, এরকম যদি হয় সাথে সাথে যদি আপনার কাছে মেশিন থাকে তাহলে আপনি চেক করে দেখবেন যে আপনার সুগারের কী স্ট্যাটাস। আর এটাও আমরা পেশেন্টদের বলে থাকি যে যদি আপনারা ফিল করেন যে আপনার মনে হচ্ছে আপনার সুগার কমে যাচ্ছে, তাতে আপনি একটুখানি চিনি হোক বা লজেন্স হোক সেটা খেয়ে নিন, কারণ সুগারটা যদি তাতে একটু, যদি সেটা 200 ছিল সেটা যদি 230ও হয় তাতে এমন কিছু ডিফারেন্স নেই। কিন্তু হাইপোগ্লাইসেমিয়াটা হচ্ছে লাইফ থ্রেটনিং কন্ডিশন। সো অ্যাট অল কস্ট হাইপোগ্লাইসেমিয়াটাকে প্রিভেন্ট করতে হবে। যদি আপনার মনে হচ্ছে যে আপনার সুগার ফল হচ্ছে কিন্তু আপনার হাতের কাছে কোনো গ্লুকোমিটার নেই, আপনি একটু চিনি হোক বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে নিন যাতে আপনার সুগারটা কারেক্ট হয়ে যায়। তাতে করে যদি সেটা ওভার কারেকশনও হয় তাতে ভয় পাওয়ার কিছু নেই। ওকে স্যার, মনে করুন রাত্রিরে কেউ ঘুমাচ্ছে, হঠাৎ করে তার পায়ে কিছু কামড়ে দিল, সেটা কি কামড়েছে সেটা সে জানে না, পোকা হতে পারে, সাপ হতে পারে, আনাদার এনি ইনসেক্ট হতে পারে, তো সেক্ষেত্রে উঠেই মোটামুটি যেটা দেখছি প্যানিক একটা বিশাল বড় ক্রিয়েট হয়, তো সেক্ষেত্রে মানে সেই মানুষটার কি করা উচিত? দেখুন এক্ষেত্রে আননোন বাইট, এটা তো তিনি বুঝতে পারেননি, তার একটা আননোন বাইট হয়েছে। তো আননোন বাইটের ক্ষেত্রে যেটা হয়, আননোন বাইটের ক্ষেত্রে একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশনস আছে যে আননোন বাইটের ক্ষেত্রে কি করা উচিত। আননোন বাইটের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে প্যানিক করবেন না, কারণ যদি সেটা হতে পারে আমি ধরে নিলাম সাপেই কামড়েছে, তো যত আপনি প্যানিক করবেন, যত আপনি মুভমেন্ট করবেন, তত সেটা অনেক তাড়াতাড়ি, যত আমাদের সার্কুলেশন টাইম কমবে, যত আমাদের র্যাপিড সার্কুলেশন হবে, তত যদি সেটা বিষধর হয় সেটা প্রবলেম করতে পারে। ওই জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেগুলো হচ্ছে, যদি দেখেন যে একটা সিগনিফিক্যান্ট বাইট আপনার মনে হচ্ছে, যেখানে সাপে কামড়ানোর একটা পসিবিলিটি থাকতে পারে, কারণ আপনি কোথায় আছেন, কি সিচুয়েশনে আপনাকে কামড়ালো, সেটা খুব ইম্পর্টেন্ট। বাইট মার্কস দেখে কিছু ডিসাইড করার দরকার নেই, কারণ বাইট মার্কস অনেক সময়
পাওয়া যায় না, বিশেষ করে আমাদের দেশে যে ক্রেট বাইট হয় তাতে কোনো বাইট মার্কসই পাওয়া যায় না, ঠিক আছে, অনেক সময়। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি আপনার মনে হয় আপনাকে কিছু একটা কামড়েছে, আপনি সেই সেন্সেশনটা পেয়েছেন, বাইট মার্কস কোথায় আছে, কটা দাঁত, কি গর্ত, এরকম ভাবার কোনো দরকার নেই। আপনি চেষ্টা করবেন যে লিম্বটাকে ইমোবিলাইজ করতে, যতটা সম্ভব কম নাড়াচাড়া করতে, এবং অযথা ঝুঁকি না নিয়ে বা অযথা প্যানিক না করে নিয়ারেস্ট যে হেলথ সেন্টার আছে বা নিয়ারেস্ট যে হসপিটাল আছে সেখানে যাবেন। সেখানে আপনার ভাইটালস প্যারামিটার্স দেখে, বা যেটাকে আমরা বলি ফিচার্স অফ এনভেনোমেশন, যে আপনার কোনো রকম কিছু বিষক্রিয়া হচ্ছে কি না, তার যে ক্লিনিক্যাল সায়েন্স কিছু আছে, কিছু কিছু সাপে কাটার ক্ষেত্রে আমরা একটা ক্লটিং টাইম টেস্ট করে থাকি হসপিটালে, সেটা টেস্ট করে আপনাকে ডাক্তারবাবু বলে দেবেন যে আপনার সেরকম চিন্তা করার কিছু আছে কি না। আর এক্ষেত্রে একটা 48 আওয়ার্স অবজারভেশন টাইম ফলো করা হয়, যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু, আমি সাপ ধরেই বলছি, তো সাপের ক্ষেত্রে দেখা যায় যে তার এনভেনোমেশন টাইমটা একটু ডিলেড হয়। তো সেক্ষেত্রে 48 আওয়ার্স অবজারভেশনে আপনি থাকুন, হসপিটালে হোক বা যে কোনো হেলথ ফেসিলিটিতে। তার মধ্যে আপনার যা যা ভাইটালস প্যারামিটার চেক করার বা যা যা প্রোটোকল ওয়াইজ যা যা চেক করার সেটা চেক হবে। অযথা আতঙ্কিত হবেন না। যদি আপনার সেই জাতীয় বিষধর কিছু কামড়ায় তাহলে তার চিকিৎসা সব জায়গায় অ্যাভেলেবেল, সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে আপনি সেই চিকিৎসা পেয়ে যাবেন, অযথা ভয় পাওয়ার কিছু নেই। তাহলে স্যার মোটামুটি আমরা আজকে যে আলোচনা করলাম সেক্ষেত্রে আগেকার মহামারীর থেকে এখন যে কোভিড আসতে চলেছে বা যদি আসে অন্য কোনো মহামারী, আমরা মোটামুটি কিছুটা হলেও প্রস্তুত। হ্যাঁ, বেশ। এবং কোনো কারণে যদি আমাদের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন পড়ে, অহেতুক ল্যাব টু ল্যাব না ঘুরে কোনো একটা ডক্টরের কাছে পারমিশন বা তার কাছ থেকে পরামর্শ আলোচনা করে করা উচিত। কারণ সেক্ষেত্রে যেটা হয় যে অনেক রিলেটিভলি অনেক বেশি টার্গেটেড হয় এবং তার ইল্ড যেটা হয় সেটা অনেক বেটার হয়। কারণ সেক্ষেত্রে অনেক কিছু টেস্ট আমরা অ্যাভয়েড করতে পারি যেটা হয়তো তার জন্য খুব একটা প্রয়োজনীয় নয়। বেশ। এবং পোস্ট কোভিড যেটাকে লং কোভিড আপনারা বলছেন বা আমরা যেটাকে বলছি, মানে সেক্ষেত্রেও আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকছে ডাক্তারের কাছে গিয়ে কথা বলা বা চিকিৎসাটা নেওয়া। অবশ্যই, কারণ এখন যেরকম আমাদের ক্লাসিক্যাল হিস্ট্রি টেকিং আমাদের যেরকম শেখানো হয় বা হয়েছে বা আমরা যেরকম শিখেছি যে সেখানে হাইপার টেনশন, ডায়াবেটিস, আগে কোনো টিবির হিস্ট্রি আছে কিনা সেটা যেমন ইম্পর্ট্যান্ট আমরা নিতাম, তার সাথে এখন একটা যোগ হয়েছে যে আপনার কোভিড হয়েছিল কিনা, আচ্ছা, কোভিড হয়ে থাকলে সেটা কতটা সিভিয়ার হয়েছিল, আপনাকে হসপিটালাইজড হতে হয়েছিল কিনা। তো এইগুলো এখন পেশেন্টের যে হিস্ট্রি টেকিংয়ের মধ্যে এটা কিন্তু একটা ইন্টেগ্রাল পার্ট হিসেবে যুক্ত হয়েছে, যেটা এই কোভিডের পরে নতুন একটা পার্ট যুক্ত হয়েছে, যেটা আমাদের হিস্ট্রিতে সবসময় নিতে হয়। কারণ সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রবাবলি কিছু কিছু সমস্যা হয়তো সেটার সাথেও জড়িত থাকতে পারে। বেশ। তার মানে মোটামুটি আজকের আলোচনা থেকে আমরা এটুকুই শিখলাম যে নিজে গুগল থেকে বা ওভার দ্য কাউন্টার ওষুধ না খেয়ে কোনো একটি বিশেষজ্ঞ ডক্টরের কাছে পরামর্শ নিয়ে চিকিৎসা থেকে শুরু করে রোগ নির্ণয় পুরোটা তার হাতে দিয়ে দেওয়াটাই মনে হয় ভালো, বেটার। হ্যাঁ, বেশ। এবং মানসিক অবসাদের ক্ষেত্রে যদি আপনি কিছু বলে আজকের আলোচনা শেষ করেন। আচ্ছা, আমি এখানে একটা পয়েন্ট একটু উল্লেখ করতে চাই। কোভিড নিয়ে তো অবভিয়াসলি একটা সচেতনতা চলছে, পেপারে বলছে, টিভিতে বলছে, কিন্তু তার সাথে আমাদের কিছু ক্লাসিক্যাল অসুখই যেটা আমরা বলি, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, হেপাটাইটিস, এইগুলোও কিন্তু আস্তে আস্তে এই যে জাস্ট একটা বর্ষা, প্রাক বর্ষার যে বৃষ্টি, এবং তাতে কিন্তু আমরা অলরেডি দেখছি যে ডেঙ্গুর কেসেস বাড়ছে আস্তে আস্তে, দু একটা করে ডেঙ্গুর কেসেস বাড়ছে, এবং এই সময়টাতে ম্যালেরিয়া এবং জলবাহিত যে রোগগুলো হয় সেগুলোরও প্রাদুর্ভাব ন্যাচারালি বাড়ে, প্রত্যেক বছরই বাড়ে। তো অটোমেটিক্যালি কোভিড যেরকম মাথায় রাখতে হবে, সেরকম আমাদের যে ক্লাসিক্যাল যে অসুখ আমরা বলি, যেগুলো প্রত্যেক বছরই একবার করে এই সময়টাতে মাথাচাড়া দেয়, সেক্ষেত্রে ডেঙ্গু বলতে পারেন, ম্যালেরিয়া বলতে পারেন, টাইফয়েড, হেপাটাইটিস, যেগুলো ভাইরাল হেপাটাইটিস, তো সেইগুলোও সতর্ক থাকতে হবে। আমাদের জেনারেল যে আমরা প্রিকশনস যেগুলো মেনে চলি সেগুলো মানতে হবে। বিশেষ করে বর্ষাকালটাতে বিভিন্ন ওয়াটার কন্টামিনেশনের একটা রিস্ক থাকে, জল জমা জায়গায়, সেখানে বেশ কিছু ডায়রিয়াল আউটব্রেক হয়। তো সেইগুলো খেয়াল রাখতে হবে, জল ফুটিয়ে খাওয়া, বাইরে থেকে দুমদাম জল না খাওয়া, সেগুলো এই সিজনাল জন্য সতর্ক থাকতে হবে। তাহলে আজকে কথা ও চিকিৎসাতে আমরা এটুকুই বুঝলাম যে সচেতনতা আগে, আগে সমাধানের জন্য ডাক্তাররা আছে।